আমি তোমাদের সাথে যথারীতি আছি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন হাওলাদার, সহকারী অধ্যাপক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগ, আমেরিকান কলেজ, ঢাকা। আমরা আজকের পাঠে যাব, কিন্তু আজকের পাঠে যাওয়ার আগে আমরা কিছু চিত্র আগের মতো করে দেখে নিতে চাই এবং এই চিত্র দেখে আমরা বুঝে নিতে চাই যে আমাদের আজকের আলোচনা বা আজকের আলোচ্য বিষয়বস্তু কি হতে পারে বা বিষয় কি হতে পারে। তাহলে চলো আমরা কয়েকটা চিত্র দেখি। আমরা এখানে 4টা চিত্র দেখতে পাচ্ছি। প্রথম চিত্রে আমরা দেখতে পাচ্ছি ডিভিশন অফ লেবার, মানে শ্রমকে ভাগ করা হচ্ছে বা শ্রমিককে ভাগ করা হচ্ছে। আরো একটা চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা পক্ষ এক ধরনের কাজ করছে এবং এখানে আরেকটা পক্ষের শ্রমিক আরেক ধরনের কাজ করছে। এবং এখানে আরেকটা চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জন বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত আছে। এবং পরবর্তীতে আরো একটা দেখতে পাচ্ছি চিত্র, যেখানেও আমরা দেখতে পাচ্ছি যে কাজের ভিন্নতা রয়েছে, একজন এক এক ধরনের কাজ করছে। তাহলে আজকের এই চিত্রগুলো দেখে আমরা কি কিছু অনুমান করতে পারছি যে আজকে আমরা কোন বিষয় নিয়ে বা কোন বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে যাচ্ছি? আমি আশা করি বন্ধুরা তোমরা ধরে ফেলেছ যে আমরা আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আরো দুটো চিত্র দেখতে চাই। এখানে আমরা দেখতে পাচ্ছি একদল কৃষক মাঠে কাজ করছে এবং আরেকটা চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একদল সেনাবাহিনীর লোকজন বা সোলজার তাদের প্রশিক্ষণ গ্রহণ করছে বা তাদের দায়িত্ব পালনের জন্য কাজ করে যাচ্ছে। তাহলে এই যে চিত্রগুলো আমরা দেখলাম এতক্ষণ, এই চিত্রগুলো থেকে আমরা আজকের আলোচনার বিষয়বস্তু দেখার আগে আরো দুই একটা চিত্র দেখি। দেখা যাক তোমরা চিত্র দেখে দেখে আজকের বিষয় সম্পর্কে কতটুকু অবগত হতে পারো। এখানে আমরা দেখছি কিছু সুতলি দেয়া আছে, এখানে একটা চট দেয়া আছে, আবার এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ব্যাগের ছবি দেয়া আছে। এই যে সামগ্রিক চিত্র এবং ছবি দেখে আমরা আজকের শিখন ফল সম্পর্কে ধারণা লাভ করলাম বা লাভ করেছি বলে আমি বিশ্বাস করি। তোমরা বলতে পারবে যে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব শ্রম বিভাগ কি, এটা নিয়ে। শ্রম বিভাগ কি তোমরা জানতে পারবে বা বলতে পারবে। শ্রম বিভাগ এর প্রকারভেদ সম্পর্কে তোমরা ধারণা পাবে এবং শ্রম বিভাগের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে। তাহলে চলো বন্ধুরা এক এক করে আমরা দেখে নেই যে শ্রম বিভাগ কি, শ্রম বিভাগের যে প্রকারভেদ সেটা কি এবং এ সম্পর্কে বিস্তারিত ধারণা আমরা এক এক করে লাভ করার চেষ্টা করি। শ্রম বিভাগ কোন দ্রব্যের সমগ্র উৎপাদন ব্যবস্থাকে বিভিন্ন স্তরে বিভক্ত করে শ্রমিকদের যোগ্যতা ও দক্ষতা বা সামর্থ্য অনুযায়ী তাদের মধ্যে কাজ বন্টন করে দেয়াকে শ্রম বিভাগ বলে। আমরা জানি যে একজন শ্রমিক সে যে কাজের জন্য পারদর্শী বা তাকে যে কাজে নিয়োগ দেওয়া হয়েছে সেই কাজ সম্পর্কে তার ধারণা অবশ্যই আছে এবং ধারণা থাকা জন্যই তাকে ওই কাজে নিয়োগ দেওয়া হয়েছে। এবং আমরা অনেক সময় দেখি যে এক একটা প্রতিষ্ঠানে একাধিক শাখা বা বিভাগ থাকে। এই শাখা বা বিভাগে এক এক ধরনের কাজ সম্পাদিত হয়। এখন যে শ্রমিক যে কাজের জন্য দক্ষ বা যে শ্রমিক যে কাজে পারদর্শী তাকে শুধু সেই কাজের জন্য নিয়োজিত করা হয়। তাহলে আমরা দেখলাম যে দ্রব্যের সমগ্র উৎপাদন ব্যবস্থাকে বিভিন্ন স্তরে বিভক্ত করে শ্রমিকদের যোগ্যতা, দক্ষতা এবং সামর্থ্য অনুযায়ী তাদের মধ্যে কাজ বন্টন করে দেয়াকে বলা হচ্ছে শ্রম বিভাগ। আর একটা সংজ্ঞা দেখি, যেখানে টেইলর বলেছেন শ্রম বিভাগ হলো কাজকে বিভিন্নভাবে ভাগ করে বিশেষজ্ঞতার ভিত্তিতে প্রত্যেক কাজে কর্মী নিয়োগ করা। শ্রম বিভাগ হলো কাজকে বিভিন্নভাবে ভাগ করে বিশেষজ্ঞতার ভিত্তিতে প্রত্যেক কাজে কর্মী নিয়োগ করা, মানে কাজগুলোকে ভাগ করতে হবে এবং সেই কাজে পারদর্শী শ্রমিক বা কর্মীদেরকেও ভাগ করে তাদেরকে কাজে নিয়োগ করতে হবে, এটা বলা হয়েছে। আবার ওয়াটসন বলেছেন উৎপাদন প্রক্রিয়াকে বিভিন্ন অংশে ভাগ করে দেয়াই হলো শ্রম বিভাজন, বা এটাকেই আমরা বলে থাকি শ্রম বিভাজন দ্বারা উৎপাদন, মানে উৎপাদন প্রক্রিয়াটাকে বিভিন্ন ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, এটা হচ্ছে শ্রম বিভাগ।
তাহলে শ্রম বিভাগের সংজ্ঞা আমরা দেখলাম। চলো এবারে আমরা আরো কিছু চিত্র দেখি এবং এই চিত্রগুলো দেখে আমরা দ্বিতীয় অংশ শ্রমের প্রকারভেদ বা শ্রম বিভাগের প্রকারভেদ আমরা জানতে পারি কিনা বা বুঝতে পারি কিনা একটু দেখে নেই। আমরা একটা চিত্রে দেখতে পাচ্ছি যে একটা ঘড়ির কিছু অংশ দেয়া আছে এবং আরেকটা চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা ল্যাপটপ বা কম্পিউটারের কিছু অংশ যন্ত্রাংশ এখানে দেয়া আছে, যেগুলো পরিপূর্ণ না, সম্পূর্ণ না। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা শস্যের ক্ষেত যেখানে গম উৎপাদন হচ্ছে, আবার আরেকটা শস্যের ক্ষেত যেখানে আলু উৎপাদন হচ্ছে। তাহলে এ দুটো কিন্তু একই ধরনের না, একই অঞ্চলে দুইটা উৎপাদিত হয় না। যেখানে গম উৎপাদন হয় সেখানে আলু উৎপাদন হয় না, অথবা যেখানে আলু উৎপাদন হয় সেখানে গম উৎপাদন হয় না। আবার আমরা এখন এখান থেকে দেখে নেই যে শ্রম বিভাগের প্রকারভেদ কত রকমের হতে পারে। তাহলে আমরা এক এক করে দেখি শ্রম বিভাগকে কয় ভাগে ভাগ করা যায়। আমরা শুরুতে দেখতে পাচ্ছি পেশাগত শ্রম বিভাগ, মানে সে কোন পেশায় যুক্ত আছে সেটার উপরে যখন ভাগ করা হয় সেটাকে বলবো আমরা পেশাগত শ্রেণী বিভাগ। তারপরে আমরা শ্রম বিভাগ বলবো। তারপর সম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ একটা বিষয় আছে, যে কাজগুলো কি পরিপূর্ণ না সম্পূর্ণ আছে কি নাই সেটার ভিত্তিতে যখন শ্রম বিভাগ করা হয় তখন আমরা সেটাকে বলবো সম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ। এরপরে আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে অসম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ, মানে যেখানে কাজগুলোর স্বয়ংসম্পূর্ণ বা পরিপূর্ণ হয়নি, অপূর্ণতা রয়ে গেছে। এ ধরনের যখন কোনো কাজকে ভাগ করা হয় বা শ্রমকে ভাগ করা হয় তখন সেটা হচ্ছে অসম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ। এবং সবশেষে আমরা দেখতে পাচ্ছি আঞ্চলিক শ্রম বিভাগ, অঞ্চলের ভিত্তিতে ভাগ করা হয় যখন, তখন সেটাকে বলবো আমরা আঞ্চলিক শ্রম বিভাগ। তাহলে বন্ধুরা চলো এখন এক এক করে আমরা এগুলোকে আরো বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি এবং দেখার চেষ্টা করি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন উপজাতি মহিলা কাপড় বুনছেন। তাহলে কাপড় বোনা হচ্ছে তার একটা পেশা। আবার একজন কৃষানী তার শস্য ক্ষেতে শস্য বপন করেছেন বা বীজ বপন করেছিলেন, সেখান থেকে গাছ হয়েছে, এখন সে ফল সংগ্রহ করছেন বা মাঠের পরিচর্যা করছেন, যাই কিছু করা হোক না কেন। এখানে কাপড় বুনছেন সে একজন তাঁতি, আবার এখানে যে কৃষি কাজের সাথে জড়িত সে হচ্ছে কৃষক। তারা দুইজনের পেশা আলাদা, এই জন্য এটাকে বলা হচ্ছে পেশাগত শ্রেণী বিভাগ বা শ্রম বিভাগ। এটাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? দেখা যাচ্ছে এখানে সংজ্ঞাটায় বলা হয়েছে একজন শ্রমিক যখন একটি উৎপাদন প্রক্রিয়ার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি স্তরেই নিজেই কাজ সম্পাদন করে তাকে বলা হচ্ছে পেশাগত শ্রম বিভাগ। এখানে দেখা যাচ্ছে যে এই যে তাঁতি উনি কাপড় যে বুনছেন উনি একাই কিন্তু কাপড় বোনার কাজটা শেষ করছেন। আবার এই যে কৃষানী যে ফসল উৎপাদন করছেন উনি কিন্তু একাই এই কাজগুলো সম্পন্ন করছেন। তাহলে এটাকে আমরা বলছি পেশাগত শ্রম বিভাগ। একটা শ্রমের মানে উৎপাদনের শুরু থেকে শেষ পর্যন্ত একজন ব্যক্তি এর সাথে সম্পৃক্ত আছেন। এরপরে আমরা চলে যাই দ্বিতীয় অংশে, যেখানে আমরা কয়েকটা চিত্রের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু সুতলি থেকে একটা চট তৈরি হলো, সেই চট থেকে কিছু বস্তা তৈরি হয়েছে। তাহলে এই যে তিনটা আলাদা ভাগ, কিন্তু তিনটা আলাদা ভাগ হলেও তিনটার সম্পূর্ণরূপে তিনটা আলাদা বৈশিষ্ট্য আছে এবং এগুলোকে আমরা পরিপূর্ণ পণ্য হিসেবে বা পণ্য হিসেবে আমরা ব্যবহার করি। সুতলি কিছু বাঁধার কাজে আমরা ব্যবহার করে থাকি, চট আমরা অনেক সময় মেঝেতে বিছিয়ে নেই বা অন্য কোনো কাজে ব্যবহার করার জন্য এটা নেওয়া হয়, বস্তা এটা কিছু বস্তাবন্দি করার জন্য বা কিছু শস্য এর মধ্যে বোঝাই করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তাহলে সেগুলোর আলাদা আলাদা ব্যবহার উপযোগিতা রয়েছে। কিন্তু তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো সম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ। এখন দেখা যাচ্ছে যে সুতলি উৎপাদন করছে সে কিন্তু আর বস্তা উৎপাদনের সাথে জড়িত নেই বা চট উৎপাদনের সাথে জড়িত নেই, সবগুলো কাজ কিন্তু আলাদা আলাদা শ্রমিক সম্পন্ন করছেন। এই জন্য আমরা এটাকে বলছি সম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ। আর সংজ্ঞাটা কিভাবে বলা আছে? যখন সমগ্র উৎপাদন প্রণালীটি কয়েকটি স্বতন্ত্র এবং স্বয়ংসম্পূর্ণ স্তরে ভাগ করা হয় এবং
এক স্তরে উৎপাদিত চূড়ান্ত পণ্য অন্য স্তরের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় তাকে বলা হচ্ছে সম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ। যেমন আমরা দেখছি এখানে সুতলি, এই সুতলিটাকে একটা পরিপূর্ণ পণ্য ধরেছিলাম, সেই পণ্যটা কি আবার আর একটা পণ্যের কাঁচামাল হিসেবে আমরা ব্যবহার করেছি। সেই পণ্যটা কি চট, চটের কাঁচামাল হিসেবে আমরা সুতলিকে ব্যবহার করেছি। আবার দেখা যাচ্ছে পরবর্তীতে আমরা বস্তা পেয়েছি, বস্তা কোত্থেকে পেয়েছি, আমরা চটকে ব্যবহার করে বস্তা তৈরি করেছি, তাহলে চট এখানে আমরা কাঁচামাল হিসেবে ব্যবহার করেছি। যদিও এগুলো সম্পূর্ণরূপে এক একটা আলাদা আলাদা পণ্য, তারপরে এটা একটা আর একটার কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়েছে, এই জন্য এটাকে বলা হচ্ছে সম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ। চলো বন্ধুরা পরবর্তী চিত্রে দেখি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে একটা গাড়ির বিভিন্ন অংশগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তার মানে একটা গাড়ির যে বিভিন্ন অংশগুলো একটা জায়গায় উৎপাদিত হয়নি বা একজন শ্রমিক উৎপাদন করেনি। এখানে বিভিন্ন জন শ্রমিক বিভিন্ন কাজের সাথে জড়িত আছে। একজন হেডল্যাম্প তৈরি করেছে, একজন রেডিয়েটর সাপোর্টার তৈরি করেছে, একজন বাম্পার তৈরি করেছে, একজন বনেট তৈরি করেছে, একজন মিরর তৈরি করেছে, একজন টেইল গেট তৈরি করেছে, একজন সাইড প্যানেল তৈরি করেছে, একজন গার্ডার তৈরি করেছে। এভাবে বিভিন্ন অংশগুলো বিভিন্ন জন তৈরি করেছে বা বিভিন্ন স্থানে তৈরি হয়েছে। এইগুলো পরবর্তীতে একটা স্থানে এসে সবগুলো জোড়া লেগে একটা পরিপূর্ণ গাড়ি আমরা পেয়ে থাকি। তাহলে এই যে এলোমেলো কাজগুলো বা ছড়িয়ে ছিটিয়ে কাজগুলো আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে অসম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ। মানে আমরা যখন পরিপূর্ণ একটা গাড়ি পাবো তখন সেটাকে আমরা সম্পূর্ণ প্রক্রিয়াগত বলবো, কিন্তু যখন এটা ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন স্তরগুলো বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে, সেক্ষেত্রে এটাকে আমরা বলছি অসম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ। তাহলে সংজ্ঞাটা কিভাবে দেওয়া যায়, যখন উৎপাদনের সমগ্র প্রক্রিয়াকে সূক্ষ্ম, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, অসম্পূর্ণ ও নির্ভরশীল স্তরে বিভক্ত করে প্রত্যেক স্তরেই কার্য সম্পাদনের জন্য ভিন্ন ভিন্ন শ্রমিক নিয়োগ করা হয়, তখন তাকে বলা হয় অসম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ। মানে আমরা যেটা দেখছিলাম যে গাড়ির একজন বনেট তৈরি করেছে, একজন মিরর তৈরি করেছে, একজন হেডল্যাম্প তৈরি করেছে, এই যে বিভিন্ন জন বিভিন্ন তৈরি করে পরবর্তীতে একটা গাড়ি আমরা একত্র করে সংযোজন করে পেলাম, এটা হচ্ছে অসম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ। এখানে কাজগুলো পুরোপুরি আলাদা ছিল এবং কার্যের ফলটা পরিবর্তিতে একত্রে পেয়েছি অনেক পরে। এরপরে আমরা দেখছি যে এখানে একটা শস্যের ক্ষেত আছে, ধান ক্ষেত। আবার আরেকটা চিত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা চায়ের বাগান আছে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দুইটা আলাদা চিত্র, একটা ধান ক্ষেত একটা চায়ের বাগান। যে এলাকায় ধান উৎপাদন হয় সেই এলাকায় কিন্তু চা উৎপাদিত হয় না, আবার যে এলাকায় চা উৎপাদিত হয় সেই এলাকায় ধান উৎপাদন হয় না। মানে ধান উৎপাদন হতে হলে সমভূমির প্রয়োজন আছে, আর যখন আমরা চা উৎপাদন করতে যাব তখন সেক্ষেত্রে অবশ্যই এটা পাহাড়ি ভূমি হতে হবে। পাহাড়ি ভূমি না হলে সেখানে চা উৎপাদন হবে না। তাহলে এই যে অঞ্চল, এলাকা আলাদা আলাদা ভাগ, এক একটা অঞ্চলে এক একটা কাজ হচ্ছে, এক একটা এলাকায় এক একটা শস্য হচ্ছে, তাহলে এটাকে আমরা বলবো আঞ্চলিক শ্রম বিভাগ। ভৌগোলিক এবং জলবায়ুগত কিছু সুবিধার বিদ্যমান থাকার কারণে যখন কোনো দেশ, অঞ্চল বা এলাকা কোনো দ্রব্যের মানে কোনো বিশেষ দ্রব্য সামগ্রী উৎপাদনে অতিরিক্ত কিছু সুবিধা ভোগ করে, তাহলে সমভূমিতে ধান উৎপাদন হয়। এখানে কি হচ্ছে, এটা দোআঁশ মাটির প্রভাব আছে এখানে। আবার পাহাড়ি ভূমিতে চা উৎপাদন হয়। পাহাড়ি ভূমিতে চা উৎপাদন হওয়ার কারণটা কি, যে পাহাড়ি ভূমিটা পানি ধরে রাখে না, পানিটা নিচের দিকে গড়ে চলে যায়, যার জন্য এখানে আবার অনেক সময় দেখা যায় যে পাহাড়ি এলাকায় বেশি বেশি বৃষ্টিপাত হয়, এই জন্য এটা চায়ের জন্য উপযোগী একটা স্থান। আবার আমরা জানি যে গম উৎপাদন হয়, বেশি বেশি গম উৎপাদন হয় আমেরিকার দিকে। আমেরিকার যে বিভিন্ন অঞ্চলগুলো আছে গম উৎপাদনের জন্য প্রয়োজনীয় বা উপযোগী আবহাওয়া এবং জলবায়ু ওখানে বিদ্যমান, এবং ওখানে কিন্তু আবার ধান উৎপাদন হবে না। তাহলে যে জলবায়ু বা ভৌগোলিক অবস্থান যে শস্যের জন্য উপযোগী সেই শস্যটা সেই স্থানে উৎপাদন হবে, তাহলে এখানে অতিরিক্ত কিছু সুবিধা ভোগ করে, তখন সেই অঞ্চলের শ্রমিকরা ওই দ্রব্য উৎপাদনে বিশেষ পারদর্শিতা অর্জন করে। তাহলে
এই যে চা বাগানের যে শ্রমিক আছে সে কিন্তু ধানের ক্ষেতে কাজ করতে পারবে না, আবার ধানের ক্ষেতে যে শ্রমিক কাজ করছে সে চা বাগানে গিয়ে কাজ করতে পারবে না। এই যে আলাদা আলাদা বৈশিষ্ট্য, আলাদা আলাদা গুণ, এই জন্য এই পারদর্শিতা ও দক্ষতার জন্য যেভাবে তাদেরকে ভাগ করা হয় তাদের সেটাকে বলা হচ্ছে, আমরা বলছি কি, আঞ্চলিক শ্রম বিভাগ। তাহলে আমরা শ্রম বিভাগের যে 4টা ভাগ, সে 4টা ভাগ দেখে নিলাম। প্রথমে ছিল পেশাগত শ্রম বিভাগ, তারপরে ছিল সম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ, তারপরে ছিল অসম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ, এবং এর পরবর্তীতে আমরা দেখেছিলাম আঞ্চলিক শ্রম বিভাগ। তাহলে এবার আমরা একটু মূল্যায়নে যাই। মূল্যায়নে গিয়ে আমরা দেখতে পাচ্ছি জ্ঞানমূলক প্রশ্ন হিসাবে পেশাগত শ্রম বিভাগ কি, এ ধরনের একটা প্রশ্ন হতে পারে। আবার প্রশ্ন হতে পারে সম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ কি। একটা প্রশ্ন হতে পারে অসম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ কি। আবার আঞ্চলিক শ্রম বিভাগ কি। আজকের আলোচনায় আমাদের এগুলো ছিল, এবং শুরুতে ছিল শ্রম বিভাগ কি, সেটাও আমরা আজকে দেখেছি। তাহলে এই প্রশ্নগুলো সব জ্ঞানমূলক আকারে তোমাদের জন্য থাকতে পারে, এবং পরবর্তীতে আমরা দেখে নিই একটা বাড়ির কাজ, বা যেটাকে আমরা অনুশীলনমূলক কাজ বলছি। সেখানে যথারীতি আমরা আগের মতোই একটা উদ্দীপক রেখেছি, এবং এই উদ্দীপকে দেখো বলে দেয়া আছে পাইনাপেল জুস নামের একটি ছোট আকারের জুস তৈরির কারখানায় প্রয়োজনীয় কাজগুলো বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। অন্যদিকে পার্বত্য চট্টগ্রামে প্রচুর পরিমাণে আনারস উৎপাদিত হয়। এদিকে বিবেচনায় জুস বাংলা নামক একটি বৃহদায়তন প্রতিষ্ঠান তাদের তৈরি ম্যাঙ্গো জুসের দেশের সকল জেলায় সরবরাহের চিন্তা ভাবনা করছে। তারা ভোক্তাদের নিকট অতি দ্রুত জুস পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করতে চান। এখানে তোমাদের জন্য যে প্রশ্নগুলো থাকতে পারে, প্রয়োগের ক্ষেত্রে থাকতে পারে পাইনাপেল জুস কারখানাটি কোন ধরনের শ্রম বিভাগ রয়েছে ব্যাখ্যা করো, এবং উচ্চতার দক্ষতার জন্য যে প্রশ্নটা থাকতে পারে সেটার জন্য থাকতে পারে জুস বাংলা কোন ধরনের শ্রম বিভাগ অনুসরণ করলে তাদের লক্ষ্য অর্জনে সক্ষম হবে তার কার্যকারিতা মূল্যায়ন করো। এই দুইটা প্রশ্নের উত্তর তোমরা নিজেরা তৈরি করবে, এবং আশা করি যে এই দুটোর উত্তর তোমরা তৈরি করতে পারবে। তৈরি করে তোমাদের বিষয় শিক্ষকের সহায়তা নিয়ে এর শুদ্ধতা যাচাই করে নেবে। তাহলে বন্ধুরা, আমরা আজকের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের আলোচনা শেষে তোমাদেরকে পরবর্তী ক্লাসে আবার আমন্ত্রণ জানাচ্ছি। তোমাদের সাথে আবার কখনো একটা ক্লাসে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।